পুরান ঢাকার আতঙ্ক হাজী সেলিম, বিরোধপূর্ণ জমি বাড়ির পাশাপাশি সরকারি সম্পত্তি দখলের অভিযোগ। নোয়াখালীর গৃহবধূ নির্যাতনের স্বামীর সংশ্লিষ্টতা ছিল, হাইকোর্টে তদন্ত প্রতিবেদন, শাস্তির সুপারিশ। বিজয় জাতি কারো কাছে মাথা নত করবে না বললেন প্রধানমন্ত্রী, সব ক্ষেত্রে স্বনির্মিত অর্জনে কাজ করছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 14 নভেম্বর পর্যন্ত বাড়ালো, এবার হচ্ছে না বই উৎসব। এবং নির্বাচনী প্রচারণা আগ্রাসী ট্রাম্প, আগাম ভোট দিলেন বাইডেন, কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদ আরো থাকছে, মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো আর নেই, কেন্দ্রীয় শহীদ মিনারে কাল মরদেহে শ্রদ্ধা নিবেদন। পুরান ঢাকার চকবাজার, বংশাল, বেড়িবাঁধ সহ অনেক এলাকায় মূর্তিমান আতঙ্কের নাম স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম। অনেক মানুষের সম্পদ দখলে নিয়েছে তার নিজস্ব বাহিনী। একটু বিরোধপূর্ণ জমি বা বাড়ি দেখলেই পিস্তল ঠেকিয়ে দখল করার অভিযোগ আছে। ব্যক্তিগত সম্পত্তির পাশাপাশি অনেক সরকারি সম্পত্তিও দখল করেছেন হাজী সেলিম ও তার ছেলেরা। এমন অনেক দখলের ঘটনা থাকলেও ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পান না। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। পুরান ঢাকার লালবাগ, চকবাজার সহ আশপাশ এলাকার অঘোষিত বাদশা হাজী সেলিম, যেখানে চলে তার নিজস্ব পারিবারিক শাসন ব্যবস্থা। সম্পদ দখলের জন্য নিজ বাড়িতে ছিল টর্চার সেল। নিজস্ব বাহিনী দিয়ে জমি, বাড়ি ও মার্কেট দখল, জোরপূর্বক উচ্ছেদ সহ চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি ছিল হাজী সেলিম ও তার ছেলে ইরফানের নিত্য কাজ। দীর্ঘ 2 যুগের বেশি এখানে বসবাস করছিলেন হাজী কাউসার আলম। কয়েক বছর আগে তার সম্পত্তি দখলে নিতে তাকে ডেকে নিয়ে পিস্তল ঠেকিয়ে কয়েক কোটি টাকার সম্পত্তি দখলে নেয় হাজী সেলিম বাহিনী। পিস্তল দেখায়া আমি বলছে যে এই টাকা নিবেন না, আমি যে এইটা যদি না নেই তো ছুটে যাবো, তার সাথে তো আমি তর্কে যেতে হই না। উনি তো হুমকি টুমকি দিয়ে আর কি বলছে যে এটা আমরা নিয়ে নিছি কিনে, এটা বলে ওরা আর কি আমাদেরকে নানান ধরনের প্রেশার দিয়ে উঠাই দিছে এখান থেকে। এই জায়গাটি ছিল নবাব স্টেটের। এটি দখল করে হাজী সেলিমের বাবার নামে একটি মার্কেট করা হয়েছে। ভাল স্টেটের জায়গা ছিল। সোয়ারিঘাটে 3 বিঘা চান সর্দার কোল্ড স্টোরেজ। জায়গাটি দখল করা হয় কয়েক বছর আগে। এটি নিয়ে মামলা করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। পাশের মদিনা সিএনজি স্টেশন, কার ওয়ার্কশপ সহ বিশাল এলাকা সম্পূর্ণ সরকারি সম্পত্তি, কিন্তু পুরো জায়গা রয়েছে হাজী সেলিমের দখলে। পাম্পের পেছনে বদিরদের জন্য 1 একর জায়গায় একটি স্কুল করা হয়েছিল, সেটিও এখন হাজী সেলিমের দখলে। বেড়িবাঁধ দিয়ে কিছুদূর যেতেই মদিনা পানির পাম্প, সেটিও হাজী এমদাদ আলী ওয়াকফ এস্টেটের জায়গা, দখলে রয়েছে হাজী সেলিমের। পাশেই রয়েছে মদিনা মেটাল। কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ডের এ জায়গাটি উচ্ছেদ করা হয়, কিন্তু তারপরও হাজী সেলিমের দখলবাজি আছে। শহীদবাগে মদিনা ডেভেলপারের জায়গাটিও সরকারি। এর পাশে ঝুলে আছে সরকারি সাইনবোর্ড, আর তার ভেতরেই হাজী সেলিমের সাইনবোর্ড। এখন হাজী সেলিমের ওই জায়গাটুকু পানি উন্নয়ন বোর্ডের সামনে। মদিনা আশিক টাওয়ারের এই জায়গাটির সাবেক মালিককে খুঁজেই পাওয়া যায়নি। এটিও বিরোধপূর্ণ সম্পত্তি। এর কাছের বড় এ টাওয়ারটি হাজী সেলিমের দখলবাজির ফসল। চকবাজার এলাকায় জিলাপি বিক্রেতার জমি রাতারাতি দখলের অভিযোগ রয়েছে। এ নিয়ে ক্যামেরায় কেউই মুখ খুলছেন না। তবে হাজী সেলিমের লোকজন রাতারাতি এটি দখল করে নেয়। এটিও বিশাল একটি মার্কেট। এই জায়গা শুনছিলাম যে সমস্যা না, আমি জানি না। এছাড়াও অসংখ্য দখলের ঘটনা আছে পুরান ঢাকার বিভিন্ন এলাকায়। তবে ভয়ে মুখ খুলতে রাজি হয়নি অনেক ভুক্তভোগী পরিবার। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
ইরফান ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলার তদন্ত গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে র্যাবের দায়ের করা অস্ত্র ও মাদক আইনের মামলায় ইরফানকে 14 দিন রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। ধানমন্ডি থানা পুলিশ জানায়, নৌবাহিনী কর্মকর্তার উপর হামলার প্রধান আসামি ইরফান তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদ ও সহযোগী এবি সিদ্দিক দীপুকে দুপুরে মামলার নথিপত্র সহ ঢাকা মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে র্যাবের দায়ের করা অস্ত্র ও মাদক আইনের মামলায় ইরফান ও জাহিদকে 14 দিন রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। গত রোববার রাতে নৌবাহিনী কর্মকর্তা ওয়াসিফকে মারধরের ঘটনায় ধানমন্ডি থানায় ইরফান ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা হয়। এদিকে বিভিন্ন গণমাধ্যম সংসদ সদস্য হাজী সেলিম ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পুরান ঢাকার ব্যবসায়ী ঐক্য ফোরাম। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, যেসব সংবাদ প্রচার করা হচ্ছে তাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মামলার রায় না হওয়া পর্যন্ত হাজী সেলিম ও তার পরিবারের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রচার না করার আহ্বান জানান তারা। এছাড়া পুরান ঢাকার রাস্তা প্রশস্ত যানজট মুক্ত রাখারও আহ্বান জানানো হয়। নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর স্বামী জড়িত ছিলেন। হাইকোর্টের নির্দেশে গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে কমিটি। এছাড়া বেগমগঞ্জ থানার ওসি, সার্কেল এসপি, মেম্বার ও চেয়ারম্যানের গাফলতির কথা উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। শাকের আরজু রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার হাইকোর্টে প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চে উপস্থাপন করা প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীর স্বামী ঘটনার সঙ্গে জড়িত। এছাড়াও চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারও অবহেলা ছিল। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় প্রতিবেদনে। ভিকটিমের হাজব্যান্ডের সম্পৃক্ততা ছিল। 32 দিন পর্যন্ত আমরা এই বিষয়ে কিছুই জানতাম না। যখন ভিডিওটা আসছে তখন আমরা জানছি। তো এখানে কমিটি তদন্ত রিপোর্টে যেটা দিয়েছে যে তারা জানে না এই বিষয়টা আসলে অবহেলাটা উঠে এসেছে। প্রতিবেদন দেখে হাইকোর্ট বলেন, ঘটনাটি মানবিক বোধের চরম অবক্ষয়। এ ঘটনায় দেলোয়ার বাহিনীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে নজির সৃষ্টি হবে। দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ অপরাধ নির্মূল করতে বিশেষ অর্ডিন্যান্স বা আইন প্রণয়নের সুপারিশ করেছে কমিটি। হাইকোর্টের কাছে প্রেয়ার করেছে যেন এরকম একটা ডাইরেকশন আসে, যেন গ্রাম পুলিশিংটা অ্যাক্টিভ হয়ে যায়। এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। যারা ভিকটিম তাদের জন্য যে বিচারটা সঠিকভাবে যেন হয় সেটা ব্যবস্থা করতে হবে। আর হাইকোর্টের নির্দেশে ফেসবুক থেকে নির্যাতন করার ভিডিওটি সরিয়ে ফেলার কথা আদালতকে জানায় বিটিআরসি। ফেসবুক এবং ইউটিউবের সাথে যে সবগুলো যে কমিউনিকেশন করে ওটা অলরেডি এটা ইসের থেকে নামিয়ে ফেলা হয়েছে ওয়েবসাইট থেকে। মামলার পরবর্তী শুনানি 29 নভেম্বর। মূল হোতা দেলোয়ার ও ইউপি মেম্বার সোহাগ সহ 10 জন কারাগারে আছেন। গত 5 অক্টোবর হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বাঙালি বিজয়ের জাতি, মাথা নিচু করে নয়, সারা বিশ্বে বিজয়ের বেশেই চলবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা বলেন, জাতির পিতার স্বপ্ন, শহীদদের চেতনায় দেশটাকে গড়ে তুলতে চান তিনি। প্রতিটি ক্ষেত্রেই দেশকে স্বনির্ভর করতে সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা মহামারীতে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য প্রান্তে ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক। এবছর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, চিকিৎসাবিদ্যা ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় 8 ব্যক্তি ও 1টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। বক্তৃতায় 75 পরবর্তী সময়ে জাতির পিতার খুনিদের বিচ্ছিন্নভাবে পুরস্কৃত করে দেশ ও জাতিকে কিভাবে কলঙ্কিত করা হয়েছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করা হয়েছিল। আমরা তো মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, তো বিজয়ী জাতি কেন আমরা অন্যের কাছে হাত পেতে চলবো, মাথা নিচু করে চলবো? বিজয়ী জাতি সারা বিশ্বে বিজয়ের বেশেই চলবে। কারো কাছে ভিক্ষা চেয়ে হাত পেতে নয়, নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সাথে
বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলা, এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছি। সরকারের লক্ষ্য তুলে ধরে স্বাধীনতার সুফল ও উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা খাদ্য নিরাপত্তার সাথে সাথে এখন আমরা পুষ্টি নিরাপত্তার ব্যবস্থা করে যাচ্ছি। এভাবে মানুষের মৌলিক চাহিদাগুলি যেটা আমাদের সংবিধানে রয়েছে, সেই চাহিদাগুলি পূরণ করবার প্রত্যেকটা পদক্ষেপেই আমরা কিন্তু হাতে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং সাথে সাথে আধুনিক প্রযুক্তি শিক্ষা দেওয়া এবং প্রযুক্তি ব্যবহারের দিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। ইউরোপে নতুন করে করোনা সংক্রমণের কথা উল্লেখ করে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার প্রস্তুত আছে বলেও জানান সরকার প্রধান। আমাদের সকলকে আমি অনুরোধ করব যে স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর মুখে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরেক দফা বাড়ল। এবার ছুটি বাড়ল 14 নভেম্বর পর্যন্ত। তবে এ সময়ের মধ্যে পরিস্থিতি অনুকূলে আসলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলার বিষয়টি বিবেচনা করবে সরকার। আর এবার বছরের শুরুতেই বই উৎসবও হচ্ছে না। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনা সংক্রমণ শুরুর পর গত 17 মার্চ থেকে বন্ধ হয়ে যায় সব শিক্ষা প্রতিষ্ঠান। পরে কয়েক দফায় ছুটি বাড়ানো হয়। এবার আরও এক দফা বেড়ে ছুটি দাঁড়ালো 14 নভেম্বর পর্যন্ত। অনলাইন সংবাদ সম্মেলনে এসে সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। নভেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার তারিখ বৃদ্ধি করছি। এইচএসসি, এসএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় যেভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে, সেভাবে পলিটেকনিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের মূল্যায়ন করার কোনো সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। আগামী বছর এসএসসি পরীক্ষা দেবেন বা এইচএসসি পরীক্ষা দেবেন, তাদের কথা বিবেচনায় রেখে আমরা খুবই সীমিত পরিসরে স্বাস্থ্য ঝুঁকি একেবারেই যেন না থাকে এই রকমের একটা ব্যবস্থা করে কি করা যায় সেগুলো আমরা চিন্তা ভাবনা করে দেখছি। প্রতি বছরের মতো এবার বছর শেষে বই উৎসব অনুষ্ঠিত হবে না, বরং সংক্রমণ এড়াতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার কথা জানান মন্ত্রী। বই উৎসব করি যেখানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা হাজির হয়। এবার তো খুব স্বাভাবিক কারণেই, এই স্বাস্থ্য ঝুঁকির কারণেই নিশ্চয়ই আমরা সেই রকম সমাবেশ করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সেটি আমরা করতে পারবো না। মাধ্যমিকের সাথে মিল রেখে প্রাথমিকেও বন্ধ রাখার ঘোষণা দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিদ্যালয়গুলো মূল্যায়নের ভিত্তিতে নতুন ক্লাসে তুলবে শিক্ষার্থীদের। এখনো তো আমাদের সময় আছে ডিসেম্বর, আমরা তো 14 নভেম্বর দিচ্ছি। এখনো যদি আমরা ডিসেম্বরেও যে একটা জায়গায় পৌঁছতে পারি, ভালো পরিবেশ হয় আমাদের, আমরা হয়তো স্কুলেও একটা পরীক্ষার ব্যবস্থা করলাম শর্ট। নতুন ক্লাসে তুলতে মৌখিক পরীক্ষা নেওয়ার কথাও ভাবছে মন্ত্রণালয়। কোনো পরীক্ষা নেবে না হয়তো বা মৌখিক। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও উন্নয়ন সম্পর্কের প্রয়োজনে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বলেছেন, এর জন্য বিনিয়োগের পাশাপাশি বাড়াতে হবে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত অগ্রাধিকার সুবিধা। কূটনৈতিক সম্পর্কের 45তম বছর উপলক্ষে সিপিডির ভার্চুয়াল আলোচনায় এসব পরামর্শ উঠে আসে। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। দ্বিতীয় বৃহত্তম বিশ্ব অর্থনীতির দেশ চীন। দেশটির বাণিজ্য সম্প্রসারণ অন্যান্য পরাশক্তিগুলোরও মাথা ব্যথার কারণ। আবার ভৌগোলিক অবস্থানগত কারণেই বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ চীনের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু বড় এই অর্থনীতির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে আছে? কূটনৈতিক সম্পর্কের 45তম বছরে এসে সেসব বিষয় নিয়ে আলোচনা হলো এই ভার্চুয়াল আলোচনায়। Most of the product that will come duty free under this access will be of export interest for Bangladesh. Either in responding to the duty free access to the Indian market or to avail of the 8,000 product opportunities in China. Probably Bangladesh can also consider, as many other countries, to sign a currency swap agreement with China. ভৌগোলিক অবস্থানের প্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হতেই পারে। এর সাথে বিশ্ব রাজনীতির চ্যালেঞ্জগুলোকেও খাটো করে দেখবার উপায় নেই বলছেন বক্তারা। Bangladesh provides an excellent convergence of Chinese geostrategic and geoeconomic interest. Taking advantage of the
duty-free, quota-free market access that China has provided. And we are now sitting in the middle of India, China, ASEAN, are also Americans are also a big party. If we look at the future, lot of challenges we can anticipate now. A topic that always flag out, but I think the long-term strategic issues are important. গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে চীনের আরও বিনিয়োগ চায় বাংলাদেশ। দুই দেশের পণ্যের বড় বাজার হলেও বাণিজ্য ঘাটতি কমানোর উপর তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। And we welcome the recent initiative and declaration made by the Chinese authorities, making a lot of our exportable duty-free into China. We want to enhance further the Chinese investment in our country with buyback facilities, which can contribute to further reduction of this trade gap. আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতায় দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর তাগিদ আসে ভার্চুয়াল আলোচনায়। Which is that you produce things only for Chinese market. That's another approach. In the context of Chinese. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সামুদ্রিক শৈবালের বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে দেশ, মিটবে পুষ্টি চাহিদা, ব্যবহার হবে চিকিৎসা বিজ্ঞানে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আত্মীয় পরিচয়ে 10 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার 5। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায়, পেতে চায় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগী হিসেবে। সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় খাতোয়ারি আলোচনায় অংশ নিয়ে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিরাজনীতিকরণের তো নয়, বরং সরকার গণতন্ত্রের স্বার্থে, সুস্থ রাজনীতির স্বার্থে আরও সক্ষম এবং শক্তিশালী বিরোধী দল চায়। আমরা আরও বলতে চাই, আওয়ামী লীগ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, বরং ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে আওয়ামী লীগকে জন্মলগ্ন থেকে অনেকবার। যে দেশের গণমাধ্যম যত স্বাধীন, সে দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটি রজত জয়ন্তীর র্যালি শেষে তিনি বলেন, গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে। এদিকে রজত জয়ন্তীর সেমিনারে অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের বিকাশে সরকার সবসময় পাশে ছিল। জসিম জুলের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তীতে বর্ণাঢ্য র্যালি অংশ নেয় ডিআরইউর শতাধিক সদস্য। র্যালি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একটি দেশের উন্নয়নের জন্য, তার সামগ্রিক সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচাইতে বড় ভূমিকা থাকতে সক্ষম হয়। যে দেশের গণমাধ্যম যত স্বাধীন, যত শক্তিশালী, সেই দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সেমিনারে অংশ নেয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গণমাধ্যমের সমালোচনাকে সরকার সবসময় ইতিবাচক হিসেবেই নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। গণমাধ্যমের সুষ্ঠু বিকাশ, গণমাধ্যমের মাধ্যমে সমালোচনা, সেটি পথ চলাকে, কাজ করাকে, সুষ্ঠুভাবে কাজ করার ক্ষেত্রে সেটি সহায়ক। আমরা সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি লালন করি এবং সেজন্য আমরা যারা সমালোচক তাদেরকে পুরস্কৃত করার সংস্কৃতিটাও আমরা লালন করি। দিনব্যাপী সেমিনারে সিনিয়র সাংবাদিকরা অংশ নেন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার সামুদ্রিক শৈবালের বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ। সুনীল অর্থনীতিতে সি উইডের সম্ভাবনা, গবেষণা, অগ্রগতি ও বাণিজ্যিকরণ বিষয়ক সেমিনারে বক্তারা জানান, শৈবালটির পুষ্টিগুণ ছাড়াও রয়েছে নানান ঔষধি গুণ। আর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, শুধু সামুদ্রিক শৈবালই নয়, সাগরতলের সব সম্পত্তি কাজে লাগাতে চায় সরকার। সমুদ্রের গভীরে আমাদের মিনারেল রিসোর্স রয়েছে, খনিজ সম্পদ, আমরা সেটা আহরণ করব। গভীর সমুদ্রের নিচে পৃথিবীর সবচেয়ে মূল্যবান মাছ রয়েছে। আমরা ইতোমধ্যে আমাদের একনেকে প্রজেক্ট পাস হয়েছে,
আমরা টোনা ফিশ সংগ্রহ করার জন্য নিজেরা প্রজেক্ট নিয়েছি। ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে মূল তথ্য ভান্ডারকে বাঁচাতে ডাটা ব্যাকআপ সেন্টার স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। যশোরের ৪৯ ঝুমঝুম বিজিবি ব্যাটালিয়নে এই ব্যাকআপ ডাটা সেন্টারের উদ্বোধন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, গত ৭ মাসে ১০ লক্ষ ফাইল নিষ্পত্তি করা হয়েছে ইন্টারনেট সেবার মাধ্যমে। আইনটা আমরা এমনভাবে করব যাতে ২ বছর বা ৫ বছরের মধ্যে যখন আরও বহুগুণ ডেটা জেনারেট হবে এবং আমাদের হেলথ এডুকেশন ফুললি ডিজিটাইজ হবে, ল্যান্ড, তখন কিন্তু এই ডেটাগুলো যাতে বাংলাদেশে থাকে। বিদেশি কোম্পানিও যদি এখানে কোনো সার্ভিস প্রোভাইড করে তাহলে বাংলাদেশের ডেটা যাতে বাংলাদেশে রাখে। জি.কে. শামীম সহ বিভিন্ন আসামির জামিন করিয়ে অর্থ লোপাট ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপাকে তলব করেছে দুদক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম সই করা নোটিশে আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় তাকে হাজির হতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে জি.কে. শামীম সহ বিভিন্ন আসামির জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া সহ জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কয়েকজন মন্ত্রীর আত্মীয় পরিচয়ে অন্তত ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রের ৫ সদস্যকে আটক করেছে ডিএমপির ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিম। এই চক্রের হোতা আলী হাসান আসকারি নবাববাড়ি সদস্য বলেও পরিচয় দিত বলে জানিয়েছে পুলিশ। মিনালা দিবার রিপোর্ট। ফেসবুক প্রোফাইলে মন্ত্রী এমপিদের সাথে ছবি, দুবাইয়ে স্বর্ণেরও ব্যবসা, সিঙ্গাপুরে হাসপাতালের অংশীদার বলে প্রচার করত আলী হাসান আসকারি। শেষ রক্ষা হয়নি তার। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে ৪ সহযোগী সহ। হাসান নিজেকে নবাববাড়ির সদস্য বলেও পরিচয় দিতেন। ভুক্তভোগীরা বলেন, কিছু বুঝে ওঠার আগেই তাদের টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। উনি একটা সার্টিফিকেট তৈরি করে দিবে বলেছিল, ওই সার্টিফিকেটের জন্য ৬০,০০০ টাকা বলছে, যে সবার জন্য ১৫০০ টাকা করে ৬০,০০০ টাকা লেগেছে। ২০ লক্ষ টাকা দিছি। কাউন্টার টেররিজম ইউনিটের ডিসি মাহফুজুল ইসলাম জানান, এই চক্রটি দ্রুত প্রতারণার কৌশল বদলাতো। বিদেশে লোক পাঠানোর নাম করে ৩৫০ জন লোকের কাছ থেকে মেডিকেল করা বাবদ প্রতিজনের কাছ থেকে ৮,৫০০ টাকা করে নিয়েছে। বিভিন্ন মন্ত্রী, প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্ব, সাংবাদিক, এদের সাথে ছবি তুলে এদের কাছে যে অসহায় জনগণকে, তাদের অসহায়ত্বকে কাজে লাগিয়ে সে ব্যবসা ফেলেছে। কেউ প্রতারণার শিকার হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা। প্রতারণা যখন শুরু করে তখন এর টেরও পায় না। মিনালা দিবা, ২১ টেলিভিশন, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণে পাইলিংয়ের ধরন বদল হওয়ায় প্রায় ৭০০ কোটি টাকার সাশ্রয় হবে। বেঁচে যাওয়া টাকা দ্বিতীয় ধাপের ভিভিআইপি টার্মিনাল সহ আরও কিছু নির্মাণ কাজে ব্যয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানালেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। এই ২ পর্বের ধারাবাহিকের শেষ পর্ব জানাচ্ছেন জসিম জুয়েল। সরকারের মেগা প্রকল্পগুলোর একটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল। পাইলিংয়ের ধরন বদলের ফলে প্রকল্পের ব্যয় কিছুটা কমেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, সাশ্রয় হওয়া অর্থ দিয়ে এখন ১৪টি বোর্ডিং ব্রিজ, ভিআইপি টার্মিনাল নির্মাণ সহ আরও বেশ কিছু কাজ করা সম্ভব হবে। এই অংশগুলো আগের প্রস্তাবে অন্তর্ভুক্ত ছিল না। যে আমাদের টাকাটা সাশ্রয় হবে এই প্রজেক্ট থেকে, যেটা বললাম প্রায় ৭০০ কোটি টাকা, এই টাকাটা দিয়ে আমাদের থার্ড টার্মিনালের আমাদের এখন প্রথম পর্যায়ের কাজ করছি। দ্বিতীয় পর্যায়ে ছিল যে আরও, এখন তো ১২টা বোর্ডিং ব্রিজের অ্যাকোমোডেট করতে পারবো যে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, আরও ১৪টা বোর্ডিং ব্রিজ বসানো যাবে। সেই কাজটা আমরা এখন করে ফেলতে পারবো। এবং তার সাথে সাথে যদি আমরা একটা অল্টারনেট অথবা সেকেন্ড একটা ভিভিআইপি টার্মিনাল করতে চাই, একই টাকা দিয়ে করা সম্ভব। জাইকার অনুমোদনের পর সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানান বেবিচক চেয়ারম্যান। আমরা ওইটার প্রস্তাবনা দিয়েছি আমাদের কনসালটেন্টগুলো, আমাদের যেটা জাইকা অনুমোদন দেয়, কারণ যেহেতু জাইকা ফান্ডের, এই টাকাটা আমরা রিউজ করতে যদি পারি তাহলে কাজটাই হয়ে যাবে। পাইলিংয়ের ধরন বদল নির্মাণ কাজের গতির উপরে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। আবার বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
হত্যা মামলায় বিভিন্ন জেলায় 7 জনের মৃত্যুদণ্ড, মেহেরপুরে 10 জনকে যাবজ্জীবন। ফ্রান্সের নটরডেম গির্জার কাছে ছুরি হামলা চালিয়ে 3 জনকে হত্যা, সন্ত্রাসী ঘটনা বলছে কর্তৃপক্ষ। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। 1 নভেম্বর সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন করা হবে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম 100তম বার্ষিকীতে এবারে যুব দিবসের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। করোনা পরিস্থিতিতে যুব দিবসের সকল কর্মসূচি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে উদযাপন করা হবে। যুব সমাজের সৃজনশীলতা, আত্মপ্রত্যয় ও তাঁদের কর্মস্পৃহার প্রতি আস্থা রেখে মুজিব বর্ষের এবছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। যুবদের অফুরন্ত প্রাণশক্তি, সৃজনশীল কর্মক্ষমতা, ক্লান্তিহীন উৎসাহ, ঝড়ের ন্যায় গতিবেগ এবং তাদের কর্মস্পৃহা, কর্মোদ্দীপনার উপর জাতীয় উন্নতি অনেকাংশে নির্ভরশীল। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে অমিত সম্ভাবনার এই যুব সমাজকে কাজে লাগানো ছাড়া আর কোনো বিকল্প নেই। হত্যা মামলায় খুলনায় 3 জন, ঠাকুরগাঁওয়ে 3 ও বগুড়ায় 1 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এদিকে মেহেরপুরে 10 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বটিয়াঘাটায় ভ্যান চালক রাশিদুল ইসলাম গাজী হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ডাদেশ দেন খুলনা জেলা ও দায়রা জজ আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রবিউল, বনিয়ামিন ও শহীদুল। ঠাকুরগাঁওয়ের রেজাউল হত্যা মামলায় 3 বন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া হরিপুরে ধর্ষণ মামলায় রফিকুল ইসলাম নামের 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বগুড়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আব্দুল কুদ্দুসের ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। এদিকে মেহেরপুরে হত্যা মামলায় 10 আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। চির বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা, বামপন্থী সাংস্কৃতিক আন্দোলনের নেতা হায়দার আনোয়ার খান জুনো। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার প্রথম জানাজা বাদ মাগরিব ধানমন্ডি 32 তাকুয়া মসজিদে হয়। মরদেহ রাখা হয়েছে বারডেম হিমঘরে। শুক্রবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদনে রাখা হবে। বাদ জুমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে বাবা মার কবরের পাশে দাফন করার কথা রয়েছে। মাহমুদ হাসানের রিপোর্ট। প্রগতিশীল আন্দোলনের নেতা হায়দার আনোয়ার খান জুনোর জন্ম 1944 সালের 29 ডিসেম্বর কলকাতায়। তাদের পৈতৃক নিবাস নড়াইলের বোরাশোলা গ্রামে। স্কুল জীবন থেকেই কমিউনিস্ট রাজনীতির দীক্ষা নিয়েছিলেন জুনো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এমএসসি। সারা জীবন যুক্ত ছিলেন প্রগতিশীল রাজনীতি এবং সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে। ৭১-এর মুক্তিযুদ্ধে গেরিলা হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন জুনো। গণসংস্কৃতি ফ্রন্টের সভাপতি ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা ছুটে যান হাসপাতালে। শুক্রবার জুম্মার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হবে হায়দার আনোয়ার খান জুনোকে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করছে 11-11 ক্যাম্পেইন। একদিনের এই ইভেন্টে ক্রেতাদের জন্য পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে দারাজ, যেখানে থাকছে 1 কোটির অধিক পণ্য, সাথে বিশাল ডিসকাউন্ট। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে 11 টাকা মিস্ট্রি বক্স, প্রি সেল ডিসকাউন্ট, 1 টাকা গেম, ডাবল টাকা ভাউচার, আন্তর্জাতিক ডিএফজি টুর্নামেন্ট সহ আকর্ষণীয় অফার। এছাড়া 11 নভেম্বর বিশেষ ব্র্যান্ডের উপর সেলারদের পক্ষে থাকবে ফ্রি ডেলিভারি। নিচে আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সাকিবের শাস্তির মেয়াদ শেষ হওয়ায় কেক কেটে উল্লাস, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। 7 মাস পর ঢাকায় ফিরলেন ফুটবল দলের কোচ জেমি ডে, অধিনায়ক জামাল ভুঁইয়া। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। এবারে খেলার খবর।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাস্তির ম্যাচ শেষ হওয়ায় আজ কেক কেটে আনন্দ উল্লাস করেছে খুদে ক্রিকেটার ও সাকিবের বন্ধুরা। নোমানী ময়দান মাঠে সাকিবের বাবার উপস্থিতিতে বন্ধুরা খুদে খেলোয়াড়দের নিয়ে কেক কাটেন। এ সময় 2 শতাধিক খেলোয়াড়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় সাকিবের বাবা বলেন, সাকিবের শাস্তির ম্যাচ শেষ হওয়ায় ভক্তরা খুব খুশি। আগামী দিনগুলোতে সাকিব যেন সুন্দরভাবে খেলতে পারে, এজন্য সকলের কাছে দোয়া চান তার বাবা। 7 মাস পর ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভুঁইয়া। নভেম্বরে নেপালের বিপক্ষে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। এর জন্য অনুশীলন ক্যাম্প শুরু হলেও তাতে ছিলেন না কোচ ও অধিনায়ক। করোনার প্রাদুর্ভাব শুরু হয় মার্চ মাসে বাংলাদেশ ছেড়েছিলেন কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভুঁইয়া। ডেনমার্ক থেকে ঢাকায় আসেন জামাল ভুঁইয়া, আর ইংল্যান্ড থেকে কোচ জেমি, সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসি ও রক্ষক কোচ লেস ক্লিফলিকের সঙ্গে নিয়ে ঢাকায় এসেছেন। এবার সংস্কৃতি সংবাদ। দূর করো দুঃশাসন, দুরাচার, জনতা জেগেছে যে দুর্বার, এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ উদীচীর 52তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় সঙ্গীত ও সংগঠনের সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সংগঠনের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। শোষণহীন, মৌলবাদ মুক্ত, অসাম্প্রদায়িক সাম্যবাদী সমাজ গঠনের প্রত্যয়ে সংস্কৃতি কর্মীদের এক পতাকা তলে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানের নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুরান ঢাকার আতঙ্ক হাজী সেলিম, বিরোধপূর্ণ জমি বাড়ির পাশাপাশি সরকারি সম্পত্তি দখলের অভিযোগ। নোয়াখালীর গৃহবধূ নির্যাতনে স্বামীর সংশ্লিষ্টতা ছিল, হাইকোর্টে তদন্ত প্রতিবেদন, শাস্তির সুপারিশ। বিজয়ী জাতি কারো কাছে মাথা নত করবে না বললেন প্রধানমন্ত্রী, সব ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনে কাজ করছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 14 নভেম্বর পর্যন্ত বাড়ালো, এবার হচ্ছে না বই উৎসব। নির্বাচনী প্রচারণায় আগ্রাসী ট্রাম্প, আগাম ভোট দিলেন বাইডেন, কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।